এগুলো আমি কাটলাম, কাটা এটার ভিতরে রাখলাম। এগুলো হলো আর কি আগাছার মতো আর কি, এগুলো কোনো কাজে লাগে না, এগুলো অটোমেটিক হয়। আর এখানে হলো হয়তো পেঁয়াজ, তারপরে স্ট্রবেরি, এগুলো যে আমি এখানে যে কাজ করতেছি আমাকে কিরকম বেতন দেওয়া হবে বা কিরকম সুযোগ সুবিধা আছে আমার জন্য? ধানটা পুরো সিংহ, পুরো সিংহ। This is Kaya. কায়া Kom, Torga en Kaya. দেখেন কি ভয়ঙ্কর কুকুর, এগুলো দেখলে কার না ভয় লাগে। For Europe. I mean, they have to respect you because you invest money here. Yeah. And you make company here for Romanian Congo society. This is very unethical. এই হলো আমার অ্যাকোমোডেশন। এখান থেকে দেখেন ভিউটা, দেখেন পাহাড় দেখা যায়। এই হলো আমার সোফা, এখানে আমি থাকবো। আর এটা হলো হিটার, গরম করলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আছি এখন পিটিএসটি, যেটা আরজেস ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় শহর। আর পিটিএসটি থেকে এখন আমি যাব হলো কুর্তিয়া দে আরজেস, যেটা হলো আরজেস ডিস্ট্রিক্টের সেকেন্ড বৃহত্তম শহর। তো বুকারেস্ট থেকে আমি যে রওনা দিলাম, আমার ভাড়া নিল হইলো 33 টাকা একদম কুর্তিয়া দে আরজেস পর্যন্ত। যেহেতু বুকারেস্ট থেকে ডাইরেক্ট ট্রেন ছিল না, তাই আমাকে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। দুটো ট্রেন, মাঝখানে প্রায় 10 মিনিটের গ্যাপ, 10-15 মিনিটের গ্যাপ আছে। আমি গ্যাপে এখানে আমি আসি। আর আমি যেই এখানে 3টা ট্রেন দেখতেছেন, আমি মাঝখানে ট্রেনটা দিয়ে কিছুক্ষণ আগে আসলাম। আর বাম পাশে যে ট্রেনটা দেখছেন, এটা দিয়ে আমি এখন যাবো কুর্তিয়া দে আরজেস। তো আমি ওয়েট করতেছি কিছুক্ষণ। এখান থেকেই আমি ওইখানে আমার কিছু স্পেশাল কাজ আছে, সেটা আপনার সামনে দেখতে পাবেন ভিডিওর। আর কি আবহাওয়াটা একটু খারাপ, মানে একটু রেইনি রেইনি ভাব, আকাশে একটু মেঘলা হয়ে আছে। আমরা চলে আসছি কাছাকাছি, আর হয়তো 5 মিনিটের মধ্যে রাখবের ভিতরে পৌঁছে যাবো। কুর্তিয়া দে আরজেস এই শহরে এসে পৌঁছালাম জাস্ট নাও। এখন আমি বের হব। আর আসার পথে যেই পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেনটা আসতেছিল, চমৎকার অভিজ্ঞতা ছিল, খুবই সুন্দর, খুবই ন্যাচারাল একটা পরিবেশ দিয়ে আমি আসতেছিলাম। আমি ব্যাগ নিতেছিলাম, আমার ক্যামেরাটা রাখছিলাম ইয়ের উপরে, চেয়ারের উপরে। এই যে লোকটা দেখতেছেন, মানে ট্রেনের লোক আর কি, উনি এটা নিয়ে ভিতরে ঢুকে গেল। আমি বললাম যে সেটা আমার ক্যামেরা। ও ভাবতেছিল যে এটা অন্য কোনো লোক ভুলে ফেলায়। এবার বললাম না, এটা আমার, আমি রাখছিলাম নিচে রাইকে আর কি। আমি ব্যাগ নিতেছিলাম। আর স্টেশনটা দেখেন কত সুন্দর। এই আমার হোস্ট, আমি যেখানে যাচ্ছি ভদ্রলোক মনে হয় স্টেশনের বাইরে ওয়েট করতেছে। তো আমি দ্রুত এখানে চলে যাবো। আমার কোনো মেসেজ দেয়নি এখনো। পাহাড়ি শহর। আমার হোস্টকে কল দিলাম, সে বললো যে 10-15 মিনিট সময় লাগবে। তো আমি দেখি আশেপাশে কোথাও ঘুরে আসি এই ফাঁকে। শহরটা যে যা বুঝলাম যে কিছু অংশ ফ্ল্যাট, কিছু অংশ উঁচু। দেখেন আপনার ডান দিকে যেটা রাস্তা গেছে, এটা অনেকটাই উঁচুতে। সম্ভবত এখানে একটা স্কুল আছে, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি হতে পারে। মার্কেট দেখতেছি আমরা, ছোটখাটো মার্কেট। এখানে লেখা আছে দি ইনক্রিয়াত, তার মানে দোকান ভাড়া হবে এরকম কিছু একটা। এখানে পুলিশ তাদের দায়িত্ব পালন করতেছে। ইউরোপে অনেক শহর, বিশেষ করে বুলগেরিয়াতে কয়েকটা শহর দেখছিলাম এই টাইপের, এরকম উঁচু, কিছু ঘর উঁচুতে, কিছু ঘর নিচুতে। খুব একটা ব্যস্ত না শহরটা, অনেক প্রাচীন এই শহর, কিন্তু 1300 শতক থেকে এই শহরে এখানকার ঘর বাড়ি পাওয়া যায় আর কি, পুরনো আমলের। তার মানে প্রায় অনেকটাই পুরনো শহর। তবে এই শহরে একটা বিশ্ব রেকর্ড হয়, সেটা হলো 1947 সালে বৃষ্টির একটা রেকর্ড এই শহরে হয়। 20 মিনিটে পৃথিবীতে যদি আপনি সার্চ করেন সবচেয়ে বেশি বৃষ্টি কোন শহরে হয়, সেই শহরের নাম হলো কুর্তিয়া দে আরজেস। ওয়ার্ল্ড রেকর্ড 1947 সালে 20 মিনিটে সবচেয়ে বেশি 205.7 মিলিমিটার বৃষ্টি হয় এই শহরে। এর বাইরে এই শহর ইউনিক একটা ক্যাথেড্রাল আছে, তারপরে ইউনিক ডিজাইনের কিছু বিল্ডিং আছে।
আমার প্ল্যান ছিল বিশেষ করে যে ক্যাথেড্রাল ওখানে যাওয়ার, কিন্তু এখন যেহেতু টাইম কম, আমার হোস্ট যে কোনো সময় চলে আসতে পারে, তো তার জন্য আমি রেল স্টেশনের আশেপাশেই থাকতেছি। ওনার সাথে আমার চাকরিরও কথাবার্তা চলতেছে, দেখা যাক যদি উনি অ্যাগ্রি করে, উনি যদি আমার সাথে আলাপ আলোচনা করে যদি অ্যাগ্রি করে, তো তার সাথে হয়তো আমার সামনে ফিউচার কিছু প্ল্যানিং হতে পারে। তো সেটা আপনারা দেখবেন ভিডিওতে, সামনে কি হতে যাচ্ছে দেখতে পাবেন। রেল স্টেশনে আমি যাই, রেল স্টেশনে গিয়ে কিছু ওয়েট করি তার জন্য। আমি যখন ট্রেনে ছিলাম একটা ইন্টারেস্টিং কাহিনী হয়, সেটা হলো আমার ফোনটা হঠাৎ করে ভাইব্রেশন হতেছিল, তো আমি ভাবলাম যে কী হলো, ভাবলাম কি কল দিছে, পরে তাকে দেখি যে এখান থেকে একটা অ্যালার্ট দিছে যে আমি পিটি স্টেশন যখন ছিলাম। তো অ্যালার্টটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা আছে যে 13 বছরের একটা মেয়ে হারিয়ে গেছে, মানে বাসা থেকে উধাও হয়ে গেছে না বলে কাউরে। তুই মেয়েটাকে, মানে ওই মেয়েটার নাম, তারপরে তার বয়স কত, তার ওজন কত, তারপরে সব বিস্তারিত আর কি, তার শরীরের গঠন, চুলের কালার, চশমা পরে, মানে এভরিথিং এখানে দিয়ে রাখছে। এবং বলছে যে আপনারা যদি কেউ দেখেন ইমিডিয়েটলি পুলিশের কাছে নক দেন, মানে এখানকার যেই নাম্বার, ইমার্জেন্সি নাম্বার 112, ওই নাম্বারে কল দিয়ে ওই মেয়েটাকে বাবা মার কাছে আর কি। সবার ফোনে, মানে এই হোল এরিয়া আশেপাশে যত মানুষ ছিল সবার কাছে কিন্তু ফোনে মানে ভাইব্রেশন আসছে, এবং এটা দেখতে বাধ্য আপনি, মানে এটা আমি দেখতেই হবে, কারণ ওটা বাঁচতেই থাকে, আপনি এটা ক্লিক না করবেন এটা বাঁচতেই থাকে। তো খুব চমৎকার সিস্টেম, মানে পুলিশ রিপোর্ট হওয়ার সাথে সাথে আশেপাশে এটাকে অ্যালার্ট করে দেওয়া। প্রত্যেকটা মানুষ কিন্তু পড়ছে এবং দেখছে, মানে এই শহরে যদি ফর এক্সাম্পল 100 জন লোক থাকে, 100 জনের হয়তো 2 জন মিস হইতে পারে, যারা অনেকে ফোন ইউজ করে না, বয়স্ক বৃদ্ধ বা অনেকে ফোন ইউজ করে না, বা বাচ্চা শিশু, এরা বাদে কিন্তু 90% লোকের কাছে কিন্তু ইনফরমেশন চলে গেছে। এবং রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারা কিন্তু এখন চোখান খোলা রাখবে যে কে আসলো কে গেলো, বা বাসে উঠলো, বাসের লোকও দেখবে, মানে সবাই দেখবে, লুকানোর কোনো উপায় নেই। তো এই রকম সিস্টেম এটা আমরা ইউজ করতে পারি, কারণ এটা তো রাষ্ট্র চাইলে পারে, পুলিশ চাইলে পারে, পুলিশের এই পাওয়ার আছে যে ফোন কোম্পানি বা এসব কোম্পানির সাথে মিলিতভাবে এটাকে একটা করা। আমাদের দেশে কিন্তু আমরা এই সন্ত্রাসী বা কেউ হারিয়ে গেলো বা কেউ পলায় গেলো, এরকম ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটাকে আইডেন্টিফাই করা সম্ভব। এই জিনিসটা ভালো লাগলো। তারপর এখানে যে বৃষ্টি বাদল, তারপর যখন এই যে বর্জ্যপাত বা বর্ধমানে দুর্যোগে আসার যে সম্ভাবনা হয়, তখন সবার ফোনে কিন্তু এরকম একটা কি বলে অ্যালার্ট চলে আসে, ইমার্জেন্সি অ্যালার্ট। তো সবাই সতর্ক হয়ে যায়। তো আমাদের রাষ্ট্র চাইলে এরকম করতে পারে। রেলওয়ে স্টেশনের আরেকটা অংশ, এটা অনেক পুরাতন স্টেশন। দেখেন এখানকার যেই ইটগুলো, এগুলা অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। আমি ওয়েট করতেছি আমার হোস্টের জন্য, আর এদিক ওদিক ঘাটতেছি। তো এখানে দেখলাম রাস্তার ওই পাশে একটা স্কুল, ড্রাইভিং স্কুল। তো এখানে দেখলাম কিছু ট্রাক দাঁড় করানো, সম্ভবত এগুলো সব স্কুলের জন্য, যারা হেভি ড্রাইভিং শিখতে চায় তাদের জন্য স্কুলটা। সামনে যে নীল কালার গাড়িটা দেখতেছেন, স্কোয়ালাদের সফেরি লেখা আছে, দেখছেন? এটা হলো এই ড্রাইভিং, যারা ওই বড় গাড়িটাই চালাবে তাদের জন্য ট্রেনিং সেন্টার। তো আমি আবার রেল স্টেশনের সামনে আসলাম, আর এখন কিছুক্ষণ ওয়েট করি। আমার ধারণা এখানে মানে রিনোভেশন করা হবে, এই জন্য এখানে পর্দা দিয়ে রাখা হয়েছে। না হয় নর্মালি আমার ধারণা এটার ভিতর দিয়ে রেল স্টেশনে ঢোকা লাগে, কিন্তু এটা একটা বিকল্প পথ করা হয়েছে। একেস পেরন, আমি জানি না অর্থ কি। তো এই রোড দিয়ে আর কি এখন আপাতত টেম্পোরারিলি মানুষ এভাবে যাচ্ছে, কিন্তু মূল অর্থ হলো ওইটা হলো প্রধান ফটক, যেটা আর কি মূল ফটক, ওগুলো ওই জায়গা দিয়ে। এখন রেনোভেশন করার কারণে আর কি এখন ঢোকা যাচ্ছে না। If you eat, I can eat it. I not want to eat alone. Normally when I come city, not normally, I can say most of time when I come city, I eat shawarma. তো ভদ্রলোকের সাথে ঘুরলাম আশেপাশে কিছুক্ষণ। উনি ওনার বাসা নিয়ে যাবে, তো আমরা জিজ্ঞাসা করতে বাজার করলো আর কি। প্রথমে যে বাসার জন্য কী কী লাগবে বাজার টাজার করলো আমার জন্য। এখন বলতে খিদা লাগছে, আমি কি হালকা খিদা তো লাগছে, তো বললো যে তাহলে তোর শর্মার দোকানে নিয়ে যায়। শর্মার দোকানে নিয়ে আসলো। তো ওনার বাড়ি হলো মানে রোমানিয়ান না, কিন্তু রোমানিয়াতে দুদিন থাকে। ওনার বাড়ি হলো বেলজিয়াম, এখানে সেটেল হয়েছে, এখানে অনেক প্রপার্টি করছে। যাই হোক, যাওয়ার পর আরও বেটার করে দেখাতে পারবো। আমরা হলো শর্মা অর্ডার দেওয়া হয়েছে, এখানে বাইরে বসে খাবো আর কি।
এখানে আমরা দাঁড়িয়েছি মধু নেওয়ার লেগা, তো বলো যে তোমার মধু নেওয়া লোকাল মধু। এখানে হলো এখানে যে জঙ্গলগুলো আছে এখানে সব মাউন্টেন চারিদিকে, মাউন্টেনে এই মধুগুলো ওরা চাষ করে। এখান থেকে লোকাল একদম ন্যাচারাল মধু বিক্রি করে এই শহরে। আমাদের নিল 1 লিটার, দেখি কেমন টেস্ট। ট্রান্সফাগারাস একটা রোড আছে, এটা হলো এই পাহাড়েরই আশেপাশে, আমি এখানে আছি। ট্রান্সফাগারাসান বলে আর কি, কিন্তু সবচেয়ে অন্যতম ডেঞ্জারাস রোড এবং অন্যতম সুন্দর রোড বলা হয়। ফাগারাস মাউন্টেন, ওটা হলো এই কার্পাথিয়ান যে মাউন্টেনের একটা অংশ, সেটা হলো এই জায়গায়। এখান থেকে শুরু করতে পারেন আপনার এই শহরের আশপাশ থেকে কলগেসি এই পাহাড়ের একটা অস্তিত্ব আছে এখানে। আমরা যেখানে চাইতেছি এখনও 20 কিলোমিটার, 15-20 কিলোমিটার। খুব চমৎকার সুন্দর জায়গা, আমি যত শুনছি, তো যাওয়ার পর বাকিটা বুঝতে পারবো। আমরা র্যান্স রোভার গাড়িতে করে আসছি, কারণ ওইখানে পাহাড়ি রাস্তা, ওই এসব ভারী গাড়ি ছাড়া আসলে চলাফেরা করা কঠিন। I did the investment there, moved for Europe. So I'm They have to respect you because you invest money here. yeah. And you make company here for Romanian Congo society. This is very unethical. Now I'm gonna. এগুলো ব্রায়াদে তো সিটিতে এসে পৌঁছলাম। এগুলো সিটির অবস্থা। এখানে একটা কবরস্থান আছে আর একটা হলো চার্চ আছে। আমরা এখন একটা জায়গায় কফি শপে যাব। এগুলো কফি শপ। I don't know also exactly where it is. You see, I don't come. Okay, just you guess. I maybe was there in I was here, but I'm not too much sure. I don't know exactly how much is the distance and where is exactly. We'll ask some locals. No, I know where it is. Okay. But I can't imagine how much distance. Oh, okay. So you drive and you will. And then I see where it is. Ah, Yeah, there's no problem. I understand. আমরা একটা স্পেশাল জায়গায় যাবো এখন, যেখানে স্পেশাল পানি নাকি এখান থেকে পাহাড় থেকে, না কোন পাহাড়ের ভিতরে কোন গভীর জায়গা থেকে নাকি একটা পানি আসে, পানিটা নাকি এখানে কোনো পানি স্পেশাল। আমি আসলে যাওয়ার পর বুঝতে পারবো, এখনো বুঝতে পারতেছি না। তো এখান থেকে মোটামুটি ভালোই দূর আছে, 10-12 কিলোমিটার। এখানে একটা হসপিটাল আছে, এমন অজপাড়া গা, এখানে একটা হসপিটাল নাকি কমিউনিস্ট টাইম করা হয়েছিল। এই যে এখানেও একটা ইয়ে আছে পানির লাইন, এটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের যারা পানির দায়িত্বে আছে এরা এই নাকি এটা উত্তম গ্রামীণ পানি খুবই ইউনিক। আর এ বললো যে গতকাল আমার সাথে আছে, বললো যে এটা খাইতে খুব মজা না, এরা খেলে কমে আসবে। কিন্তু আমার কিউরিয়াস এটা আসলে কেমন টেস্ট দেখা যাবে। দেখি পাহাড় দেখেন, এখানকার চিজ নাকি খুব বিখ্যাত। অনেকগুলো দোকানে দেখলাম যে চিজ বিক্রি করতেছে, আর এটা ভদ্রলোক বলো যে রোমানিয়ার ভিতরে অন্যতম বিখ্যাত। জঙ্গলের ভিতরে মানুষ হাঁটতেছে। এই যে পানি নিতেছি, কিন্তু এখানে একটা বাজে গন্ধ আসতেছে। তো উনি যেটা বললো অদ্ভুত করে, আমাদের কলের পানির মতো একটা গন্ধ আসতেছে, কিন্তু আমি এখনো খাই নাই। দেখেন মাউন্টেন দেখেন কত সুন্দর। দেখেন আমি ড্রিঙ্ক করে দেখি আসলে কীরকম। অদ্ভুত একটা গন্ধ আসতেছে, মানে একটা কেমিক্যাল। ওই যে কিসের কথা বলবো, ডিমের কুসুমের একটা মতো ওইরকম একটা স্মেল। বুঝতেছি না কেমন, একটা কেমিক্যাল বা আয়রন, ওই যে আমার বাংলাদেশে আয়রন টাইপের কিছু পানি আছে না, যে আর্সেনিক যুক্ত যে পানি মানে অঞ্চল আছে, ওইসব অঞ্চলে এরকম এক ধরনের পানি বের হয়, লবণাক্ত হালকা। কিন্তু লবণাক্ত না, কিন্তু ওই স্মেলটা আছে কেমন যেন। তো এটা আমি কিসের সাথে তুলনা করবো জানি না, তবে ডিমের কুসুমের সাথে আমি আংশিক মিল পেরে যাই। এটা পাহাড় থেকে দেখেন, এখানে ঝর্ণার থেকে পানি পড়তেছে, আর এখানে ওইগুলো থেকে আসা আল্লাহ বললাম। কিন্তু খারাপ লাগতেছে না টেস্টটা আমার কাছে। উনি বললো যে সেটা নাকি এটা গন্ধ নিতে পারে না, আমার কাছে আপনার খারাপ লাগতেছে না। এই নদীতে নাকি একটা মাছ পাওয়া যায়, মাছের নাম হলো আসপারেত। অ্যান্ড এই মাছটা নাকি মানে অনেক প্রাচীন আমলের মাছ, কিন্তু খুবই টেস্টি। আর হলো মানে সেম কি বলে, বছর পর বছর সেম জিনিসটা ধরে রাখছে।
what is the name of the river again? Ulsan. Ulsan River. পাহাড়ে একটা নদী। আর ওনার যে বাসা এটা হলো এই পাহাড়ের একদম চূড়ায়। ডান পাশে যে পাহাড়টা দেখছেন, পাহাড়টা ঠিক ওই পাশে। তো আমার শুধু এখানে নিয়ে আসছে পানিটা টেস্ট করার জন্য। আমি বলতেছিলাম অনেক দূর হবে, 20-25 কিলোমিটার, কিন্তু না, এটা হলো প্রায় 1.5 কিলো আর কি। আমরা ডিসিশন করেছিলাম 1.5-2 কিলো হবে। তো খারাপ নেই, পানি নিয়ে এনেছি, 2টা বোতল নিয়ে এনেছি। Is it okay? What happened? Inverse? If the horse comes, okay. horse do like this, and it's gone. Here also is iron. See? Because it burns down. Because they come here, the guy, he put this rope, and look, the rope is here. You see? Here people they put on their legs in front, so you can run. But it's not on the, it's here, the horse. ভদ্রলোকের বাসা সাইডটা না, 3-4টা গেট ক্লোজ করে আসলাম, সবগুলো লোহার গেট। আর ভিতরে যে কুকুরগুলো আর কি ভয়াবহ, বিশাল বড় বড় বাঘের মতো। তারপর বলতে গাড়ির ভিতরে, গাড়ির থেকে বেরোনো, এগুলো মানুষ মারা ফেলতে পারে যে কোনো সময়। Just one finger. বাসা এসে পৌঁছে ঝামেলা শেষ। বহুত কিছু আছে, বহুত কাজ করতে হবে এখানে। নিজের রাজত্বের রাজা আর কি লোক। Kom maar, দেখেন পুরো সিংহ, পুরো সিংহ। Dit is Kaya. কায়া Kom, Torga en Kaya. দেখেন কি ভয়ঙ্কর কুকুর, এগুলো দেখলে কার না ভয় লাগে। Want to play? Smells anyone? You can come, they do nothing. ওকে। What happened? These Rama and Kaya are brothers, and they don't come. You bought Yeah. from abroad or from Romania? From which country you bought this? In Romania? Somebody buy for me. Oh my god. It's from Caucasus. What is the name of this dog? Caucasian shepherd dog. Caucasian shepherd dog. Caucasus mountains, you know, in Russia, Caucasus mountains. Okay. There's big mountains also there. It's most dangerous, the smallest, but not to humans. To human, no. Okay. To other animals. Officially, I can do nothing. Yeah, it's cool, eh? Yes. Laura, first time when she came here, the girl, she was looking and then they said, yeah, we can do this. Like these are girls. Planning. All those, eh? I live here for more than 10 years. I still not have running water. But this is for Heating. hot heating. But how you make? This is you have gas or you have No, it's no gas here. Eh? wood? Wood. Yeah, With yeah. wood. It's nice. It's more natural. It's more natural. Show me how much I have to do. This also?
until I here. So you can continue till here, because here normally I have some, how is that, path So until here. for walking. Until Yeah. here. Okay, not there. So there you don't need, you can, but it's not necessary. Okay, You have still here. there is here. Acha. I can plant the onions already. So for the moment I have to do this. There you need to see, because it's possible raspberries inside. Yes, in the middle of the here is little risky. Yeah. Okay, You so need this to is full veg, this is huh? দেখেন চার্চের আওয়াজ আসতেছে, এখানে ঘোড়া দেখতেছেন, ঘোড়াও আছে। Our language is Sanskrit, from Sanskrit, you know, Yeah. from Thai, from Indian, Yeah, Hindi. it's like my friend Dayton, when he came, he can speak with gypsies. Because gypsies come from Rajasthan. Yes, from Rajasthan, from India, yeah. Yeah, so they can understand each other. তো এগুলো আমি কাটলাম, কাটা এটার ভিতরে রাখলাম। এগুলো হলো আর কি আগাছার মতো আর কি, এগুলো কোনো কাজে লাগে না, এগুলো অটোমেটিক হয়। আর এখানে হলো হয়তো পেঁয়াজ, তারপরে স্ট্রবেরি, এগুলো করবো। তো এই কাজ আমার আপাতত আপনাদের একটু দেখাই আমি কেমন কাজটা করতেছি। Yeah, if it starts Scary. raining, we go inside, if it's raining too much. But you can let here till tomorrow. Als je daar nog een beetje werken, hè? যত আধ্যাত্মিক লেভেলের নলেজ আছে সব বিষয়ে সে পারদর্শী। আর সবচেয়ে অবাক লাগছে, আমার এক বাংলাদেশি ভাই আছে, ওনার সম্পর্কে অনেক আগে শুনছি, যদি আমার সাথে পার্সোনাল পরিচয় নেই। উনি বেলজিয়ামে একটা রেস্টুরেন্ট চালায় অনেক বছর ধরে। উনি হলো খুবই আর্টিস্টিক একটা পার্সন। তো ওনার রেস্টুরেন্টটা নিয়ে খুবই ফেমাস এই বেলজিয়ামের ব্রাসেলস সম্ভবত। তো ওই রেস্টুরেন্টে করার ক্ষেত্রে নাকি ভদ্রলোক, আমি যার সাথে সে হেল্প করছে এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি। ওনার নাম হলো লিটন। কীভাবে কার সাথে কীভাবে কানেকশন হয়ে যায় অদ্ভুত। তো খুব চমৎকার সে আইডিয়া নিয়ে চলে, কিন্তু একটু পাগলা টাইপের ব্যাপার। কিন্তু যে এই বিশাল জায়গা কিনে রাখছে সে 20 বছর আগে নাকি এইসব জায়গা ক্রয় করছে। পুরো মানে পাহাড়ের একটা অংশ তার দখলে। এবং ঘরে ঢোকার সময় দেখলাম তিনটা গেট ওপেন করে আমার ঢোকা লাগছে। দেখেন বিকাল হয়ে গেছে, আমি কাজ মোটামুটি শেষ করে লাগলাম। হালকা বৃষ্টি পড়তেছে, এই জন্য আর বেশি করলাম না। বিকাল হয়ে গেছে, তাই বাসায় চলে যাবো এখন। আর আপনাদের ভিতরে দেখাবো বাসাটা কীরকম। আর এই এলাকায় কোনো ইলেকট্রিসিটি নাই। এই যে সোলার প্যানেল বসানো, এই পুরা বাড়ি ফ্রিজ ট্রিজ ভিতরে যা যা সব এই সোলার প্যানেল দিয়ে চলে। মানে পুরোপুরি যেটারে বলে লাইফ। কোনো উনি বলো যে মানে উনি বাহিরতেও কিছু কিনে না, সব সবজি টবজি যা যা লাগে এখান থেকে কিনে, বাহিরতে খুব অল্প কিছু। উনি বলে রুটি উনি চেষ্টা করতেছে এখানে বানানোর, শুধু হাতে করে 2টা জিনিস বাদে উনি কোনো কিছু করে না। বিদ্যুৎ এখানকার, পানি এখানকার, তারপর গ্যাস হলো কি গাছ কাটা, গ্যাসও লাগে না। তো এক অদ্ভুত লাইফ। তারপর উনি যে পানির লাইনটা করছে, যে বৃষ্টি পরে বৃষ্টির পানিটা পরে এখানে 3 ধাপে এটাকে রিফাইন করে তারপর একটা পানি সে জমা করে, ওই পানিটা সে খায়। পানিও কিনে না মানে বাজার থেকে। তো আজকে আমি আসছে জন্য পানি কিনছে, কারণ আমি খাইতে পারি কি না পারি এই জন্য আর কি সে কিনা করছে। কিন্তু আমি আজকে দেখলাম যে ওই পানি খুবই টেস্টি। সে যে সিস্টেমে এটা রিফাইন করে, বৃষ্টির পানিগুলো রিজার্ভ করে রাখে।
তুই দেশে পুরা বছর খায়, এবং যে সবজি বলো যে সবজি একবার করলে সে বছর মোটামুটি কেটে যায় তার। টুকটাক কিছু কিনা লাগে ইমার্জেন্সির ক্ষেত্রে এই আর কি। আর আজকে I'm gonna show you. ওকে আই এম কামিং। এই দেখেন কুকুর, এটা এখানে গোসল করার চেষ্টা করছিল, বললো আগে নাকি এটা যখন ছোটো ছিল তখন এখানে গোসল করতো, এখন দেখেন সাইজ দেখেন, এটা সিংহ বাঘ সব ফেল, এত বড় সাইজ। যাই হোক, তো এখানে নাকি ভাল্লুক আছে। এখানে একটা একটু আগে দেখলাম একটা পরিবার, ওরা 200-300 ভেড়া নিয়ে এখান থেকে যাইতেছিল, পুরা এলাকা মানে ভেড়ার সাউন্ড হয়ে গেছিলো। তুই ওই ফ্যামিলিতে নাকি এর ভিতরে নেকড়ে আক্রমণ করছিল, নেকড়েও আছে এখানে, উলফ যেটারে বলে। আর এখানে অ্যাভেলেবেল বিয়ার যেটারে বলে, ভাল্লুক অ্যাভেলেবেল, প্রায় সময় ভাল্লুক আক্রমণ করে। তো ওনার এলাকাটা মোটামুটি সেফ আছে, এখানে ঢুকতে পারে না, কারণ চারিদিক দিয়ে মোটামুটি আটকানো আছে, আর উনি ভিতরে থাকে। আর ওনার সব কিছু কারণ ভিতরে গিয়ে দেখাই দিয়েছে ওটা কি অবস্থা, আর ওনার বইয়ের কালেকশন সেটাও দেখাই দিয়েছে। যেখানে ট্র্যাক্টর আছে এটা দিয়ে আগে ইয়ে করতো, এখানে যে চাষবাস হতো এগুলো এটা দিয়ে করতো, কিন্তু এখন এটা নাকি একটু কী যেন যন্ত্রাংশ কী যেন সমস্যা হয়েছে। দেখেন গাড়ির অভাব নেই, 3-4টা গাড়ি ফালা রাখছে, এটা এক ধরনের সমস্যা, আবার কিনে এরকম আর কি অবস্থা। মানে এমন কোনো জিনিস না এর ভিতরে নাই বেশি, মানে যত এই ঘর বাড়ি সব নিজে বানাইছে, মানে বাইরে তেমন লোক দু একজন হেল্প করছে, কিন্তু এরকম প্রফেশনাল ওয়েতে কোনো করেনি, কারণ উনি নিজে একজন আর্কিটেক্ট। এখন আমি আপনাদের আমার থাকার জায়গাটা দেখাই। এই হলো আমার অ্যাকোমোডেশন, এখান থেকে দেখেন ভিউটা দেখেন, পাহাড় দেখা যায়। এই হলো আমার সোফা, এখানে আমি থাকবো। আর এটা হলো হিটার, গরম করার লাগে রুম। এখানে হলো এই কাঠ দিতে হয়। আর এখানে কিছু টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, কিছু গাছ আছে, আর এখানে কিছু আর্ট আছে। এখান থেকে ভিউটা দেখতে পারেন। তো সবচেয়ে ভালো লাগে যে ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পাবো, এটার জন্য আমি খুব এক্সাইটেড। এখানে হলো আমার বেড, আমি এখনও পুরোপুরি রেডি করিনি সব কিছু। 2টা বেড আছে, তবে আপাতত আমি একটা থাকবো, আর আপাতত কেউ নাই, আমি একাই এই রুমে থাকতে হবে। আর এখানে কিছু আর্ট আছে দেখেন, কাঠ রাখা আছে এগুলো গরম করার জন্য। তো এখন যেহেতু সামার চলে আসতেছে, এখানে ফ্রিজ আছে একটা, আর এখানে যে কাপ পিস ইত্যাদি ইত্যাদি রান্না বান্নার ব্যবস্থা আছে। আপনাদের আমি লাইভ এটা দেখাই ভদ্রলোকের, মানে ওনার যে বইয়ের কালেকশন, বেশিরভাগই ফ্রেঞ্চ বই। তো আপনারা যারা ইন্টারেস্টিং ফিল করতেছেন তারা 2-1টা বইয়ের নাম দেখতে পারেন। ফ্রেঞ্চ আর হলো ডাচ ল্যাঙ্গুয়েজ, উনি হলো এই 2টা ভাষা হলো ওনার মাতৃভাষায় বলতে পারেন, কারণ বেলজিয়ামে এই 2টা ভাষা সবচেয়ে, মানে ওইখানকার লোকরা এই ভাষায় বেশি কথা বলে। দেখেন হিটলার। যাই হোক, বিভিন্ন বই সম্পর্কে গল্প বললো, যে অনেক বই আছে এগুলো ব্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশে, মানে এই বইগুলো ওনার কালেকশনে আছে। আর তারপর পিতা, তারপরে দাদা, এসব জায়গা থেকে অনেক কিছু কালেকশন আছে। তো সে খুব ভালো আর্ট, সে বেশিরভাগ আর্ট হলো তার নিজের হাতে করা। এই যে ডিজাইন দেখেন ঘরের ভিতরে, কি অদ্ভুত অদ্ভুত ডিজাইন। এটা নাকি তার মায়ের কালেকশন, আর এই আর্টটা হলো তার করা, আর এটা হলো তার মায়ের কালেকশন। এখানে আমরা রুম গরম করার যে ব্যবস্থা, এটার ভিতরে কাঠ দেওয়া হয়, আর এই কাঠ দেওয়ার পরে রুমও গরম থাকে, একই সাথে এটা বেশ চুলার মতো, যে আমাদের দেশে হিটার আছে না, কারেন্টের লাইন দিয়ে যে হিটার তৈরি করে, দুই টাইপের। এখানে এই যে 3টা পাতিল রাখা যাবে এখানে। তো কালকে রাত্রেবেলা আমরা এখানে রান্না বান্না করি, ভাত আর হলো মাছ। আর এখানে যে উনি তেল তৈরি করে, ওই তেলটাও হলো একদম ন্যাচারাল, উনি বাইরের তেল কিনে না, এখানকার তেল দিয়ে সে খাওয়া দাওয়া করে। এই যে কালকে মাছ কাটলাম, কাটার পর এখানে রাখা হয়েছে, উনি রান্না করছে, আমি করি নাই। আর এই যে মাছ, এটা ভাজা মাছ। আর এই যে তেল দেখতেছেন, এটা পুরো ন্যাচারাল তেল, এখানে বাইরের বাজারের কোনো তেল নাই। দেখেন কুকুরগুলা সকালবেলা ক্ষুধার্ত হয়ে গেছে, ওদের জন্য কালকে এই যে এগুলো আনা হয়েছে, প্রায় মানে 20 বস্তা এই খাবার আনা হয়েছে, প্রচুর খায় এগুলো। সে 1 বছরের জন্য রিজার্ভ করে আছে, কারণ এখন ডিসকাউন্ট চলতেছে, এর জন্য বেশি করে নিয়ে আসছে। এই দেখেন ভদ্র, এখন আর আমার ভয় লাগতেছে না, কালকে যখন প্রথম আসছিলাম প্রচুর ভয় লাগতেছিল। আর দেখেন এখানে পাহাড়টা এখন কত সুন্দর লাগতেছে। শুভ সকাল বন্ধুরা। তো কালকে সারা রাত ছিলাম এই জায়গাটায়, খুবই চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা বলে বোঝানোর মতো না আর কি। মানে এরকম অদ্ভুত মেন্টালিটির লোকও আছে পৃথিবীতে, আর এত অন্যভাবে চিন্তা করে, আমরা কীভাবে চিন্তা করি, বা আমাদের ভিতরেও সমাজে অনেক লোক আছে যে একটু ভিন্নভাবে চিন্তা করে। তো এই লোকের আমি জিজ্ঞেস করলাম যে বেলজিয়ামের মতো একটা মানে অলমোস্ট পারফেক্ট কান্ট্রি, এত ডেভেলপ কান্ট্রি রেখে তুমি এই জঙ্গলের ভিতরে কী করতেছো? তো উনি তো অনেক আধ্যাত্মিক টাইপের লোক, তারপরও কিছু বাস্তবতা দিল উদাহরণ, ওদের বন্ধু বান্ধব যারা আছে ওই দেশে, ওরা মানে বলতে পারে লাইফ হয়ে গেছে রোবোটিক,
ওর অনেক বন্ধু বান্ধব খুবই ট্যালেন্টেড, ওরা খুব ভালো আয় করতো। তো বিয়ে সাথে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ওরা নাকি ওর কাছ থেকে এখনো লোন নেয় ওর কাছে। মানে ওখানে লাইফটা হলো এত এক্সপেন্সিভ লাইফ, আর ওখানে মানুষ হলো রকেটের মধ্যে চলা লাগে। দেখা গেলো কাজ করতে একটা চাকরি করতেছি, তারপর দেখা গেলো আবার কোথাও যায় ওভার টাইম করতেছে, কোথাও রেস্টুরেন্টে একটা অফিসে কাজ করতেছে, পাশাপাশি দেখা গেলো উবর চালাইতেছে বা একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করতেছে। কারণ ওদের লাইফ স্টাইলটা এত এক্সপেন্সিভ, ওটার সাথে অ্যাডজাস্ট করে চলতে গেলে খুবই খুবই চ্যালেঞ্জিং। আর যাদের বাড়ি ঘর আছে তারা হয়তো কিছুটা মাপ পায়, কিন্তু যারা এই রেন্ট করে থাকে বিভিন্ন দেশ থেকে আসে বা একটা বড় অংশই কিন্তু ওই চ্যালেঞ্জের ভিতর থাকে। তো এই চ্যালেঞ্জ নিয়ে বলতে যারা একটু চিন্তা করবে, রিল্যাক্সে থাকবে, খাবে দাবে, ঘুরবে, লেখালেখি করবে বা একটু ভিন্নভাবে চলবে, তাদের জন্য ওইসব যেই ডেভেলপ কান্ট্রি খুবই টাফ। তো সুইজারল্যান্ডে উনি দীর্ঘদিন ছিল। সুইজারল্যান্ডের কথা বললো, ওইখানকার লাইফ অনেক বেটার আর কি, তুলনামূলক অন্যান্য দেশের তুলনায়। তো এখানের বিষয়ে কিছু ফ্যাক্ট বলছে, আমি এটা আপনাদের কিছুটা শেয়ার করি। এখানে হলো অনেক লোকজন ভলেন্টিয়ার করতে আসে। ভলেন্টিয়ারিং এখানে উনি হলো একজনের বেশি রাখে না, মানে বড় ঘর কিন্তু চাইলে 2-3 জন রাখা সম্ভব, কিন্তু উনি একজনই রাখে। তো ওই বিভিন্ন দেশ, উনি যেটা বলো যে বিভিন্ন দেশের উনি এখানে আসে, হোস্ট করে। সম্প্রতি সময় একটা ফ্রেঞ্চ মেয়ে আসে, আমার আগে ও আসছিল। তো ও নাকি এখানে জঙ্গলের ভিতরে কোথায় গিয়ে হারায় যায়। কারণ এইখানে জঙ্গলের ভিতরে আপনি যখন ঢুকবেন সব এক দেখতে, মানে আপনার মনে হবে যে আমি একই জায়গায় আছেন। তো আর ফেরত আসার সময় রাস্তা হারায় আরেক দিকে চলে যায়। ফোনে কানেকশন থাকার কারণে উনি যা খুঁজে বের করতে পারে। আর এর আগে একটা মেয়ের কাহিনী, একটা বেলজিয়ামের একটা মেয়ে আসে, ও হলো পথ হারায়, মানে ও কাউরে ফোনও জানিয়েছে, ও ভাবে যে ও সঠিক পথে যাইতেছে, কিন্তু যাইতে যাইতে দেখা গেলো এখান থেকে আরেক গ্রামের দিকে চলে যায়। তো ওইখানে এক ভদ্রলোক, ওনার পরিচিত, উনি দেখা বুঝতে পারে যে এখানে যদি আননোন লোক আসছে, তার মানে এনার কাছে আসে, কারণ এখানে প্রায় উনি লোকজন আসে ওনার মানে ওনার হেল্প করার জন্য। পরে উনি গিয়ে গাড়ি দিয়ে গিয়ে ওনার নিয়ে আসে। আর এখানে যেই জায়গা, এখানে আপনার ওই হাই লেভেলের গাড়ি ছাড়া এখানে মানে 4x4 বা যে গাড়িগুলো বলে ওগুলো ছাড়া এখানে আসাই ইম্পসিবল। এখানে জমি আছে প্রায় 40,000 স্কোয়ার মিটার, তার মানে হলো 4 হেক্টর, বিশাল জায়গা। মানে কি বলবো, উনি এরা ক্রয় করছে সেই মানে ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার আগে, এই রোমানিয়া 2005-06 দিকে। তো উনি আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলো, সুইজারল্যান্ড যখন থাকতো তার ওই যেখানে কাজ করতো ওই মালিক ছিল, ওনার ওই বিভিন্ন খামার টামার ছিল, উনি চিজের ব্যবসা করতো। ওই সময় সে রোমানিয়াতে এসে রোমানিয়ার চিজের বিভিন্ন কোম্পানির সাথে, যারা চিজ বানার গ্রাম্য, ওদের সাথে কন্ট্যাক্ট করে ওই সময় এগুলোরে সুইজারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করে। এইখানে সে ওই সময় বলে যে পার ডে ওনার 2,000 ইউরো করে ইনকাম হয় পার ডে। কারণ সুইজারল্যান্ডের লাইফ আর এখানে লাইফের ভিতরে রাত দিন তফাৎ, এখনও রাত দিন তফাৎ, কিন্তু ওই সময় আরও বেশি তফাৎ ছিল। সুইজারল্যান্ড অনেক ডেভেলপ কান্ট্রি, আর এটা আসলে একদমই দুর্বল, একদম গরিব, আর ইউরোপিয়ানের বাইরে ছিল, কিছুই ছিল না এদের, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার মানে সব দুর্বল ছিল। ওই অবস্থায় সে এখানে এসে চমৎকার বিজনেস করে, আর এই দেশটা তার পছন্দ হয়ে যায়। আমি সস্তায় জমি পাই, মানে পানির দামে জমিটা কিনছিল নাকি সে। এখন এটার মার্কেট প্রাইস আছে হলো 3 ইউরো পার স্কোয়ার মিটার, এখনও কম। চাইলে এখানে অনেক ট্যুরিজম অনেক কিছু করা যায়, কিন্তু সে বলে যে এখানকার যে প্রশাসন বা ব্যুরোক্রেসি সিস্টেম খুবই বাজে হওয়ার কারণে সে অনেক কিছু করতে পারতেছে না, মানে ওইরকম হেল্পফুল না আর কি। উনি যেহেতু এখানকার লোকালদের সাথে ভালো মানে গভীরভাবে মিশতে পারছে, উনি আরও ভালোভাবে জানেন, 20 বছর প্লাস এখানে থাকে। তো এলাকায় দেখলাম ওনার প্রচুর সম্মান। আর একটা কথা আমি কালকে বলছিলাম যে আমাদের এলাকার বাংলাদেশের একটা লোক লিটন সারোয়ার, ওনার বাড়ি হলো বাংলাদেশে কোথায় আমি যাই না, তবে উনি বেলজিয়ামে যারা বাংলাদেশে থাকে তারা সবাই চিনে। তো উনি হলো ওনার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো ওনার যে একটা রেস্টুরেন্ট আছে ব্রাসেলসে, খুবই বিখ্যাত রেস্টুরেন্ট, এবং বাংলাদেশিরা যারা ইউরোপে মোটামুটি ওয়েল সেটেল তারা চিনে। আপনারা হয়তো ইউরোপে পুরান কেউ থাকলে দেখতে পেলে ভিডিওটা, তারা চিনেন। তো উনি বেস্ট ফ্রেন্ড, আমি ওই রেস্টুরেন্টের যত ডিজাইন উনি করছে, উনি একজন আর্কিটেক্ট। তো ওনার অনেক এক্সপিরিয়েন্স, উনি চিজ বানানোর এক্সপিরিয়েন্স, মানে আর এখানে যত কিছু বানাইছে বেশি, নিজে যেমন বই, সব কিছু বই আছে, বই পড়ে বা ইন্টারনেটে ঘেটে সে সব যা প্রয়োজন লাইফ স্টাইল তৈরি করার জন্য, তারপর কালচার, ওই মানে ইতিহাস নিয়ে বিভিন্ন বিষয়ে কালকে রাত্রে কথা দিয়েছিলাম, আমরা অনেক কথা বলতেছিলাম কালকে একটা বন্ধু, তো অনেক কিছু জানতে পারি। তোর ভাইয়ের কথা বলো, একটা কুর্দিশ লিডার, ওনার কথা বলো, উনি ওনার বেস্ট ফ্রেন্ড, তো নাম বলতেছি না, ওই নাম আপনারা হয়তো মানে যারা পলিটিক্স সম্পর্কে জানেন তারা চিনবেন। কুর্দিশ একটা পলিটিক্যাল পার্টি আছে পিকেকে, যদিও এদের সাথে চতুর্পক্ষে একটা শান্তি চুক্তি হয়েছে, এখন আর ওই রকম তারা সশস্ত্র আন্দোলন করে না, কিন্তু উনি কিন্তু মহাত্মা গান্ধীর যেই আন্দোলন, ওইটা ব্রাসেলসে একটা আছে, একটা সংগঠন, হলো মহাত্মা গান্ধীর যেই অহিংস আন্দোলন, ওইটাকে প্রমোট করে। তো উনি ওইখানে কিছুদিন কাজ করছেন। তো উনি
ওই পিকেকের যে লিডার ওনাকে বুঝাইতেছিলেন যে তোমরা তো সশস্ত্র আন্দোলন করতেছো, অহিংস আন্দোলন করে অনেক কিছু পসিবল। ওনার কাছে একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো এখানে যারা SRL কোম্পানি খোলে, কোম্পানি খুলে জমি কেনা যায়, এটা হলো একটা বিষয়। উনি কিন্তু কোম্পানি খুলে জমি কিনছেন, কিন্তু ফরেনার ছিল যখন আসছে, তখন ইউরোপিয়ান বাইরে ছিল, এটা পসিবল। আর একটা হলো সরকারের ট্যাক্স এগুলো থেকেও মুক্তি পাওয়ার একটা ওয়ে হলো আপনি ইয়ে করতে পারেন NGO টাইপের, মানে আপনি NGO তো বাংলাদেশে পছন্দ পুরোপুরি বিজনেস না আর কি, বিজনেসের বাইরে একটু কি বলে সোশ্যাল হেল্প বা এসবের জন্য। তো ওগুলা করলে নাকি আপনার এই ট্যাক্স বিভিন্ন জায়গায় অনেক বিষয় আছে। তো যারা এগুলো ইন্টারেস্ট তারা একটু গবেষণা করতে পারেন। এই সিঁড়ি দিয়ে আমি নিচ থেকে উপরে আসলাম। তো আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা না দেখাইলেই নয়, সেটা হলো সেই স্পেশাল টয়লেট, যেটাকে বলে ড্রাই টয়লেট। এই টয়লেটের কোনো পানির ব্যবস্থা নেই, যদিও জানি যে ইউরোপ বা অনেক দেশে পৃথিবীর যেখানে টয়লেটের পানির ব্যবস্থা থাকে না, মানুষ ইউজ করে পেপার, কেন কোনো পানির সিস্টেমই নেই। তো এখানে সিস্টেমটা হলো এই যে ভিতরটা এরকম দেখাই দিচ্ছে বেশি। এখানে কি হয়, টয়লেটের পরে এই যে এখানে গাছের বিভিন্ন গুড়ি টুড়ি আছে, এই গাছের গুড়িগুলো এটার ভিতরে দিয়ে দেওয়া হয়, যে জিনিসগুলো থাকে ওটার উপরে এই গাছের গুঁড়িগুলো দেওয়া হয়। নিচে একটা বালতির মতো একটা কিছুটা আছে, ওটার ভিতরে হলো সব জিনিসগুলো পড়তেছে। এগুলো নিয়ে সার হিসেবে ইউজ করা হয়। এর যে গার্ডেন টার্ডেন আশেপাশে মাটির উর্বরতা রক্ষার জন্য উনি বিভিন্ন জায়গাগুলো আর কি মাটির নিচে চাপা দিয়ে দেয়, যাতে এখানে মাটি উর্বর থাকে। তো অদ্ভুত জিনিস দেখলাম এখানে, তা আমার জন্য খুবই অস্বস্তিকর হয়েছে কালকে যখন এটা আমার দেখাইছে। তারপর থেকে তো আমার এখানে আসার প্রবণতা কমে গেছে, মানে আমি আসতে চাইতেছিলাম যে কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, এর থেকে বাইরে জঙ্গলে যাওয়াটা আরো মঙ্গলদায়ক। বাধ্য হয়ে করা লাগতেছে। আমাদের এই বেশিরভাগ জায়গায় হলো আপনার এই পানির ব্যবস্থা নাই, কিন্তু এখানে কি হয়, বাঙালিরা বোতল নিয়ে যায় বা স্প্রের ব্যবস্থা থাকে। তো এখানে এসে আমি এরকম একটা অভিজ্ঞতার ভিতরে পড়লাম। তো অভিজ্ঞতা এখানে যে কদিন আছে আমাকে এটা মেনে নিতে হবে। বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠলাম অনেকদিন পর, পাখিটাকে আমার ঘুম ভাঙলো, চারিদিকে পাখির কিচিমিচির আওয়াজ। মানে যেটা আমার শৈশবে আমার নানা বাড়ি দাদা বাড়িতে আমরা যখন ছোটবেলা যাইতাম, ওইখানে এরকম পাখির ডাক শুনতাম। মানে এটা কি বলবো, এটা প্রচুর মিস করতেছিলাম যে শৈশবটা আবার কবে ফিরে পাবো। তো এরকম একটা শৈশবীয় আমেজ এটা আমার রুমে দেখেন, যেখানে আমি ঘুমাইছি রাত্রে। ঘুম থেকে ওঠার পরেই দেখি এরকম একটা পরিবেশ বাহিরে। দেখার পর মানে কি বলবো, একটা অদ্ভুত ধরনের একটা অনুভূতি হয়েছে, যেটা অনেকদিন ধরে আমি পাইতেছিলাম না। কারণ আমি যে জায়গায় বসবাস করি, একটা আবদ্ধ জায়গার ভিতরে, সাধারণত আমি যেখানে থাকি আর কি, প্রথম একটা নতুন জায়গায় গেলে মানুষের ঘুমে কিছুটা ব্যাঘাত তো অবশ্যই ঘটে। কিন্তু এখানে আসার পর রাতে যখন ঘুমাইছিলাম তখন একটু ব্যাঘাত ঘটতেছিল, সকালে যখন উঠলাম কি বলবো, একদম মন ভালো হয়ে গেছে এই আর কি। তো আমার বিছানাটা আমি দেখাই দিছি না, কারণ বিছানাটা এখন পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। রাত্রে আমি জাস্ট ওই বালিশ আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ছি, কিন্তু ওই যে বিছানা চাদরটা ওগুলো বিছিয়ে নেই, আর আমার কিছু জিনিসপত্র ব্যাগ থেকে বের করেছে, ওগুলো এখন পুরোপুরি গোছানো হয়নি। তো আমি কাজে যাব কিছুক্ষণ পরে। একটা জিনিস আপনাদের বলি, যে আমি এখানে যে কাজ করতেছি আমাকে কিরকম বেতন দেওয়া হবে বা কিরকম সুযোগ সুবিধা আছে আমার জন্য। এখানে মেইন বিষয়টা হলো আমাকে কোনো বেতনই দেওয়া হবে না। এখানে আসছি আমি ভলেন্টিয়ারিং বা স্বেচ্ছাসেবক হিসেবে। আমি খুঁজতেছিলাম যে এখানে কোনো এরকম স্বেচ্ছাসেবক এই যে অপরচুনিটি এখানে পাওয়া যায় কিনা। আমি অনেক জায়গায় খুঁজতেছিলাম, তো অনেকগুলো অফার আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে জানতে পারি। তা আমার কাছে আমার মনে হয়েছিল যে আমি একটা এমন জায়গায় যাবো পুরাই রিমোট, একটা দুর্গম, যেমন এখানে আমি যেখানে আছি আশেপাশে 3-4-5 কিলোমিটারের ভিতরে কোনো মানে মানুষ নেই। মানে বিচ্ছিন্ন ভাবে কিছু জায়গায় মানুষজন ওই যে ফার্মিং টার্মিং করে, এই জন্য আসে যায়, কিন্তু মানে ওই রকম বসবাসযোগ্য কোনো জায়গায় নেই আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে। এরকম একটা দুর্গম জায়গা, তারপরে চারিদিকে একটা ভয়। আমি রাতে একবার বেরোছিলাম, বিভিন্ন প্রাণীর অদ্ভুত ডাক শোনা যায়। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানুষ টাকা দিয়ে সব এক্সপিরিয়েন্স নিতে যায়, বিভিন্ন দুর্গম অ্যামাজন জঙ্গলে যায়, সুন্দরবনেও যেতে পারে, কিন্তু ওইখানেও মানুষ দেখতে পারেন, প্রচুর মানুষ, মানে ট্যুরিজমের কারণে। এখানে এটা হলো ট্যুরিজম না, এটা কি বলবো, যাই হোক। তো এখানে বিশাল জায়গা, 40,000 স্কোয়ার মিটার জায়গা, বিশাল জায়গা। পুরোটাই হলো আমাদের গুরুজি, মানে পুরাই গুরুজি যেটা বলে আমরা আমাদের ভাষায়, আমরা আধ্যাত্মিক গুরু। সে কি বলবো, মানে সেটা বলে আসলে এখন সময় নষ্ট করতে চাইতেছি না। এরকম একটা অপরচুনিটি এখানে পাইছে, খুব ভালো লাগতেছে। কিছুদিন থাকবো, কয়দিন থাকবো আমি জানি না, যতদিন ভালো লাগে আমার থাকা সুযোগ। এখানে আমি 2 মাস থাকতে চাই, 3 মাস থাকতে চাই, ওনার কোনো না নেই, থাকা খাওয়া ফ্রি, কিন্তু কোনো আমাকে কোনো বেতন দেওয়া হবে না।
ফর এক্সাম্পল। এখন আমি মানে কি বলে আপনার মেন্টাল হেলথ মাঝে মাঝে ডেভেলপ করার জন্য আমাদের মাঝে মাঝে এরকম ইউনিক জায়গায় যাওয়া উচিত আর কি। তো সবাই আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানলেন, বুঝলেন। এই দেখেন এখানে একটা ঢোল আছে, আমার কালেকশনে যে কি নাই সব আছে অনেক ঢোল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর এই গ্রাম যেটা আর কি, এই যে গ্রামের নাম হলো ব্রাদেতু জায়গার নাম। এখানে একটা হসপিটাল আছে বিখ্যাত, এই হসপিটাল নাকি ওই চাউসেস্কো আমলে করা হয়েছিল, মানে এখানকার একজন কমিউনিস্ট লিডার ছিল, খুব নাম করা লিডার, ওনার আমলে এই হসপিটাল করে এই দুর্গম জায়গায় চারিদিকে মানে ওরকম জানি। তা আগে নাকি এখান থেকে বুকারেস্ট ডাইরেক্ট বাস চলতো এই এরিয়া থেকে না, এখান থেকে যেটা বললাম যে সিটি সেন্টার নাম হলো ব্রাদেতু, ওটা সিটি সেন্টার থেকে বাস চলতো তখন এই হসপিটালের কারণে। তো এখন আর এগুলোর আগের মতো সুবিধা নেই, মানুষ এখানে জনসংখ্যা অনেক কমছে, আগের মতো তো নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।